ইলিশ মাছ আনছিলাম বেশি ফেলেছি। বেশি ফেলেছে? কোথায় বাসা বাংলাদেশের? বাংলাদেশে ফেনি। ফেনী, আরে সিরাজ আসসালামু আলাইকুম। There's many subjects कौन सा नाम है बहुत बहुत क्या কি অবস্থা, কেমন লাগতেছে এখানে এসে? অনেকদিন পরে দেখা, বাংলাদেশে এসেই ভাইয়ের সাথে দেখা এটা হয়ে গেল। বাংলাদেশের, এটা হচ্ছে এখানকার লন্ডন ব্রিজ, বুঝছেন? এই তো পাকিস্তানি গন্ধ বেরোচ্ছে। পাকিস্তান থেকে সরাসরি বাংলাদেশে তানভীর ভাইয়ের সাথে দেখা। ঠিক আছে, ওকে। দর্শক, সময় টেলিভিশনের বিনোদন আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। দেখতে পাচ্ছেন আমার সঙ্গে আজ উপস্থিত আছেন এই সময় জনপ্রিয় একজন ট্রাভেল ব্লগার এমডি ফিজ। আপনারা জানেন রিসেন্টলি তার কিছু কন্টেন্ট, বিশেষ করে ট্রাভেল ব্লগিং বেশ জনপ্রিয়তা পেয়েছে। আজকে তার সঙ্গে তার সেই অভিজ্ঞতাগুলো নিয়েই আড্ডা দেব। সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। কেমন আছেন? হ্যাঁ, অনেক ভালো আলহামদুলিল্লাহ। আপনি লাস্ট জানি কোথায় ঘুরতে গেছিলেন? পাকিস্তান। আপনার বেশভূষা সবকিছু পাকিস্তানি পাকিস্তানি ভাব চলে আসছে। আসলে পাকিস্তান হচ্ছে এমন একটা দেশ যেখানে যে আমি আমার পুরো মানে জার্নি লাইফটাকে উপভোগ করছি। তাই যে তাদের আতিথেয়তা, ওই দেশের সৌন্দর্য, পাহাড় পর্বত, এভরিথিং। না, আমি দেখেছি যে আপনি খুব মজা করে ঘুরেছেন এবং অনেক ব্লগ তুলে ধরেছেন। আই থিঙ্ক আরো আসবে হয়তো, বা শেষ হয়েছে পাকিস্তান ব্লগ? পাকিস্তান এপিসোড এখন অনেক এপিসোড শেষ হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। ফার্স্ট টাইম গিয়েছিলেন পাকিস্তানে? হ্যাঁ, প্রথম। কতদিন ছিলেন? 3 মাস। 3 মাস? এতদিন কিভাবে ছিলেন? আসলে আমি গেছিলাম 1 মাসের জন্য, বাট ওদের আতিথেয়তা, ওদের দেশের সৌন্দর্য দেখে এরপরে আমি আরো ডিসাইড করি যে আমি আরো 2 মাস থাকবো। তো আচ্ছা। ঈদের সময় আসলাম। ঈদের সময়? ঈদের পর পরে চলে ঈদের আসছেন? আগের দিন ঈদের আসছি। আগের দিন আসছেন? তো ঈদটা করে আসতেন? না, ঈদ দেশেই করেছি। আচ্ছা, ঠিক আছে। প্রথমে একটু এই যে বলছিলেন যে 3 মাস ছিলেন, সো অনেকদিন পর হয়তো বা বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের একটা সম্পর্ক ভালো দিকে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। যদিও 71 যুদ্ধের পর আমাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল। কি দেখেছেন, কেমন লেগেছে, কেমন মনে হয়েছে দেশটা? অসাধারণ। ইভেন আমি যখন পাকিস্তানে যাই আমি জানিও না এই দেশটা কেমন, এবং আমি ফ্লাইটের টিকিট কাটি, মানে এটা হচ্ছে একটা রাতের ডিসিশন। আমার রাতে ঘুম আসতেছিল না যে ইন্ডিয়া ভ্রমণ করা শেষ হয়ে গেছে, এরপর আমি কোন দেশে যাব। তো ছোটবেলায় শুনতাম দাদিদের মুখে যে বাংলাদেশ, পাকিস্তান, ভারত একই দেশ ছিল, তো সেটা আলাদা হয়ে গেছে। তো এরপর মনে হলো যে আমি পাকিস্তানেই যাই। আচ্ছা। যত ভারতীয় বাংলাদেশিদেরও একটা কৌতূহলী যে পাকিস্তান কেমন, সেখানকার মানুষ কেমন। এরপরে একদম ওই রাতেই ডিসিশন নিয়ে পরের দিন সকালে টিকিট কাটি, এরপরে 15 দিন পরে আমার ফ্লাইট। ইন্ডিয়া থেকে গিয়েছিলেন? না, বাংলাদেশ থেকে। আচ্ছা। মানে প্রথমে দুবাই থেকে ট্রানজিট, দুবাই যেহেতু থেকে transit। ডিরেক্ট ফ্লাইট নাই। তো টিকিট নিয়েছিল আমার 1,27,000, যাওয়া আসা অনেক রিটার্ন। টাকা। হ্যাঁ, তো আমি রিটার্ন টিকিটও কেটেছিলাম। তো এরপরে আমি কোথায় নামবো, পাকিস্তানের কোথায়, আমি কিছুই জানি না, মানে কোনো রিসার্চ করি নাই। আমি এইভাবে চলে গেছি যে ওই দেশে যে আমি দেখবো। এরপরে আমি যখন করাচিতে নামি, তো সেখানেই তো আমাদের 30 লক্ষ বাঙালি ভাইরা বসবাস করে। তাদের সাথে আমার দেখা হলো, কথা হলো, তারা আপ্যায়ন করলো। ইভেন তারা বাংলাদেশিকে প্রচণ্ড ভালোবাসে, যদিও তারা আসতে চায়, কিন্তু এখন তার সেই মানে সিস্টেমটা নাই, আসতে পারবে না। তো এই তো ওখান থেকে এরপরে ইসলামাবাদ, এইভাবেই পাকিস্তান ভ্রমণ করা শুরু করলাম। তারপর আফগানিস্তান বর্ডার, পাকিস্তানের একদম কাশ্মীর, সব কিছু ঘুরে দেখলাম। অসাধারণ। ইভেন তাদের আতিথেয়তা ছিল মানে অনবদ্য, একদম অন্য রকমের। অ্যাজ এ বাংলাদেশি হিসেবে আপনার ব্যাপারে তাদের মনোভাব কি ছিল? যখন আমি বলছিলাম যে আমি বাংলাদেশ, তখন বলছিল যে মেরা ভাই, মানে জড়াই ধরছিল। ইভেন এরকমও হয়েছে যে অটোতে যাচ্ছি, ভাড়া দিচ্ছি, তো উনি বলছে কাহা সে, আমি বললাম বাংলাদেশ। তো উনি নেমে আমাকে কপালে চুমা দিচ্ছে। আচ্ছা। এরকমও সিচুয়েশন হয়েছে পাকিস্তানে। তো অনেক জায়গায় টাকা নিত না, অনেক জায়গায় খাবার খাইতাম, টাকা বিল নিত না, বলতো বাংলাদেশ মেরা ভাই। মানে একদম নিজের একটা ফ্যামিলি বা নিজের আপন ভাইয়ের মতো ওরা দেখতো। এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। আচ্ছা, তো সেখান থেকে আমার যে বিষয়টা, যে আমরা তো পাকিস্তান সম্পর্কে শুনি যদি অর্থনৈতিক ব্যাপারে অনেক ডাউন হয়ে আছে, ওখানে আসলে যে ঘোরাঘুরির জন্য বা ওখানকার জীবন মান কেমন, খরচপাতি কেমন? আমাদের বাংলাদেশের থেকে ওদের টাকার মান অনেক কম, কিন্তু সেই হিসাবে ওদের জায়গায় ওই জিনিসগুলো খুবই সস্তা। আচ্ছা। খাবার দাবার, পোশাক আশাক আমাদের তুলনায় সেই হিসাবে কিন্তু কনভার্ট করলে সেম হচ্ছে। যেমন ওখানকার পেট্রোল হচ্ছে 1 লিটার 256। আচ্ছা। তো আমাদের বাংলাদেশে কত, 120 বা 25। তো এটা যদি কনভার্ট করেন 125 টাকার টাকা, মানের দিক থেকে। হ্যাঁ, তো কনভার্ট করলে কিন্তু ওই সেম 250 বা 56ই হচ্ছে। ওদের মাংসের দাম অনেক কম। আমরা তো 850 টাকা করে গরুর মাংস খাই, সেখানে কত? ওখানে হচ্ছে পাকিস্তানি রুপিতে 900 রুপি, যেটা বাংলাদেশি টাকায় 400 বা 350। 350 হ্যাঁ, এরকম। তাহলে গরুর দামটা একটু কম আছে। হ্যাঁ, সেই হিসাবে কম। ওদের খাবার দাবার কম, ওদের বেতনও ওই রকম। একটা চাকরি করলে হয়তো 30-40 হাজার বা 50,000, 1 লাখ পাকিস্তানি রুপি পাচ্ছে, যেটা বাংলাদেশি টাকায় 30,000 হবে। আচ্ছা, So, মানে ওইভাবে ওই convert দিকটা করেছে। থেকে হ্যাঁ, আসলে কনভার্ট আছে। প্রথমে যে প্রশ্নটা করতে চাই, আমি যতটুকু জানি যে সেখানে অর্থাৎ পাকিস্তানে প্রায় 30 লাখ আটকে পড়া বাংলাদেশি আছেন, তারা বাংলাদেশি নাগরিক ছিলেন বা ওখানে আটকে পড়েছেন। তারা আসলে কি অবস্থায় আছেন, তাদের
চাল চলন, কথাবার্তা, জীবন মান আসলে কেমন এখানে? আমি হচ্ছে প্রথম যখন করাচিতে যাই তখন ওখানেই গেছিলাম, বাঙালি পাড়া। আচ্ছা, তো ওদের বিভিন্ন কলোনি আছে, মুসা কলোনি, ইব্রাহিম কলোনি, এরকম অনেক কলোনি আছে যেখানে ওরা বসবাস করে। আর বেশিরভাগ মানুষ মাছ ধরে। তো দেখলাম ওখানে যাওয়ার পরে মনে হলো যে আমি বাংলাদেশি আছি। সব ভাষা একদম সেই বাংলাদেশি ভাষায় কথা বলতেছে। আরও ভালো লাগলো, চট্টগ্রামের মানুষ, ফেনীর মানুষ, নোয়াখালীর মানুষ, হ্যাঁ, আমি কক্সবাজারের মানুষ, সবাই কিন্তু ওই সেই টিউন, মাদার যে টিউনটা, একদম লোকাল টিউনে কথা বলে। কোথায় ভাষা বাংলাদেশের? বাংলাদেশে ফেনী ফেনী, আরে বাইলা মাছ কুন্দুরা মাছ ভাই, একদম বাংলা ভাষা, বাংলাদেশে। এটা বাইলা মাছ কো, বাংলাদেশে বাইলা মাছ কো। তো এই জিনিসটা আমি এত বছর পরেও সেখানে শোনার পরে আমি মুগ্ধ, যে এরপরে জানলাম যে ওদের জীবনযাপন একটা গণ্ডির ভিতরে বসবাস করে, তারা মাছ ধরে, ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে। তো সরকারি হয়তো কিছু সুবিধা থেকে বঞ্চিত আছে। হয়তো বলতে কি তারা কি সেখানকার পাকিস্তানের এনআইডি কার্ড, যেটা আমাদের বাংলাদেশে এনআইডি বলে? কার্ড অনেকজন পাইছে, আবার অনেকজন বলছিল যে পাই নাই। আচ্ছা, তো সেখানেও হয়তো কোনো পলিটিক্স আছে। হুম, এবং 30 লক্ষ বাঙালি, একটা বিশাল বড় কিন্তু জায়গাটা। ভোটাধিকার আছে। হ্যাঁ, অনেকে বলছিল আমাদের ভোটার মানে মানে এরকম একটা বলছিল যে ন্যাশনাল কার্ড, যাই হোক ওখানকার নাম। তো অনেকে বলছিল আমরা, আমাদের কাছে আছে, আবার অনেকে বলছিল আমরা এটা পাই নাই। তো ওটা তাদের পার্সোনাল একটা ইস্যু হতে পারে। কিন্তু তারা কি ওখানে স্বাধীনভাবে চলাফেরা, ঘোরা কিংবা চাকরি করা, পড়ালেখা এগুলো করতে পারছে? চাকরির ক্ষেত্রে হয়তো একটু সীমাবদ্ধতা থাকতে পারে। আচ্ছা, আবার অনেকে বললো যে আমার সন্তান আর্মিতে চাকরি করে। আচ্ছা, পাকিস্তানের হ্যাঁ, অনেকে বললো। আবার অনেকে বলছে যে না, আমরা এখানে কষ্টে আছি, আমরা চাই বাংলাদেশে ফিরে যাইতে। আচ্ছা, তো এরকম বলছে যে ডাক্তার ইউনূসকে বলেন যে আমাদের নিয়ে যাইতে। অনেকে কাঁদছিল, বা অনেকে বলছিল যে আমরা আসলে ওই টাইমে এসেছিলাম, তো আমরা চাই এখন বাংলাদেশে ফিরে যাইতে, ব্যাক যাইতে। অনেকে বলছে, আবার অনেকে বলছে যে না, আমরা এখানেই ভালো আছি। তো এরকম অনেক। ওখানে তো অনেকের সঙ্গে কথা হয়েছে, আপনি কি কাউকে প্রশ্ন করেছিলেন যে মানে আপনারা আটকা পড়লেন কিভাবে? আসলে ব্যাপারটা অনেক মানুষেরই অজানা। ওই সময় অনেকে গেছে যে পাকিস্তান আর বাংলাদেশ যখন যুদ্ধ হয়, আলাদা হয়ে যায়, অনেকে ভাবছিল যে পাকিস্তানে গেলে আমরা হয়তো উন্নতি জীবনযাপন করতে পারবো এবং বাংলাদেশ হয়তো অউন্নত থেকে যাবে, এরকম একটা মানুষ অনেকে ভাবছিল। তো তারা ওই টাইমে গেছে, এরপরে হিতে বিপরীত হয়েছে, এরকম একটা ব্যাপার। আবার অনেকে হচ্ছে আগে থেকেই মানে বলুচিস্তান যেই নদীটা আছে, মানে আরব সাগর, ওখানে মাছ ধরতো। যেমন আমাদের চট্টগ্রামের অনেক মানুষ এখনো আছে ওখানে, তারা হচ্ছে বিভিন্ন ট্রলারে মাছ ধরতো। তো তারা ওই টাইম থেকে মাছ ধরতো, এই কারণে ওরা ওইখানে ওইভাবে আটকা পড়ে গেছে, আর আসতে পারে নাই। এছাড়া এরকম হয়েছে, আমাকে অনেকে মেসেজ দিছে, অনেক মেয়ে, অনেক সন্তান, অনেক স্ত্রী, যে আমার হাজবেন্ড ওখানে আছে, আর খোঁজ নাই, নাম্বার নাই, তুমি একটু দেখো খুঁজে যে আমার হাজবেন্ড বেঁচে আছে বা আছে কিনা। হ্যাঁ, বাংলাদেশের মানুষ, যেমন নোয়াখালী থেকে আমাকে অনেকে মেসেজ দিত, ফেনী থেকে, যে আমার বাবা আছে, আমার বাবার আর কোনো খোঁজ নাই, আপনি একটু খোঁজেন। আসলে এত বড় জায়গা কিভাবে খুঁজবো আমরা? তো এরকম অনেক অসংখ্য মেসেজ মানুষ করছিল বাংলাদেশ থেকে, এবং ওখানকারও অনেক মানুষ বলছে আমাদের আত্মীয় স্বজন আছে। তো আমি যখন পাকিস্তান থেকে ব্যাক করি বাংলাদেশে, সেই দিন ফ্লাইটে 24 জন পাকিস্তানি ওই বাঙালিরা ছিল, যারা আমাদের বাংলাদেশে আসছে। আচ্ছা, কেউ আসছে 40 বছর, কেউ আসছে 30 বছর পরে, মানে পরিবারের সাথে দেখা করার জন্য। আচ্ছা, আমরা তো ভাত খাই, ওখানে কি ওতে খাবার দাবার কি চেঞ্জ হয়ে গেছে নাকি? আমাদের বাঙালিরা ভাত খাই। আচ্ছা, বেসিক্যালি পাকিস্তানের প্রায় 6টা রাজ্য, এর ভিতরে পাঞ্জাব, সিন্ধ, এই অঞ্চলগুলোতে ধান চাষ হয় বা ওরা ভাত খায়। কিন্তু আপনার খাইবার পাখতুনখোয়া, তারপরে বলুচিস্তান, গিলগিট বালতিস্তান, এইখানকার মানুষ আবার ভাত খায় না। এরা হচ্ছে সবাই রুটি আর মাংস। আমি হচ্ছে 3 মাস ওইদিকেই ছিলাম, যার কারণে আমি 3 মাস ভাত পাই নাই, মাছ পাই নাই। আমি 3 মাস প্রচুর আফসোস। ইভেন আমি হোটেলে যে খোঁজ করতাম যে ভাত আছে, তো বলতো আমার বাঙালি ভাই ইধার ভাত নেই মিলেগা। তো ওরা বলতো যে এখানে রুটি আর আপনার হচ্ছে যে আফগানি কাবুলি পোলাও, ইভেন আরও যে গোশ এইগুলো। তবে আরও একটা জিনিসে আমি অবাক হয়েছি, সেখানে আমি 3 মাস মাংস খাইছি, মাংস, রুটি, আফগানি পোলাও। কিন্তু আমার কখনো ফুড পয়জন বা আমার শারীরিকভাবে কোনো দুর্বলতা অথবা আমার কোনো ধরনের অসুস্থতা আমি ফিল করি নাই। তাদের খাবারগুলো এত পরিমাণের ন্যাচারাল এবং পিওর। তারা হচ্ছে তেল ইউজ করতো না, মশলা ইউজ করতো না। তো আমি প্রশ্ন করতাম যে এখানে এত মানুষ মাংস খায়, অথচ মানুষ মোটা না। আমরা হয় না যে খেলে মোটা হয়ে যায়, পেট বড় হয়ে যায়, ওখানে কোনো মানুষ মোটা না, সবাই পালোয়ানের মতো লম্বা চড়া। তো আমাকে ওরা বলতো যে আমরা চাউল খাই না, ডাল খাই না, এই জিনিসগুলো আর কি দেখেছিলাম। আচ্ছা, একটু আগে একটা প্রসঙ্গ বলছিলেন না যে অনেকে হয়তোবা যুদ্ধের সময় ওই দেশে চলে গিয়েছিল এই আশায় যে হয়তোবা পাকিস্তান উন্নত হবে, বাংলাদেশ অনুন্নত থেকে যাবে। যেহেতু আপনি বাংলাদেশি নাগরিক, বাংলাদেশের মানুষ, ঘুরে এসেছেন পাকিস্তানে, ঘুরেছেন ভারতেও অনেক, আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের মানুষ ভালো আছে না পাকিস্তানের মানুষ ভালো আছে? এখন সত্য বলতে, যার যেখানে জন্মস্থান, আমি যখন ভারতবর্ষ সম্পূর্ণ ঘুরলাম,
কাশ্মীর থেকে কন্যাকুমারী সব জায়গায়, এরপর আমি পাকিস্তান ঘুরলাম। কিন্তু দিন শেষে যখন আমি আমার দেশে আসি, এটাই হচ্ছে সব থেকে প্রশান্তিদায়ক। যেই মানুষগুলো গেছে, অনেকেই তো উন্নতি জীবনযাপনের জন্য নিজের দেশ ত্যাগ করে, নিজের পরিবার ত্যাগ করে, কিন্তু আলটিমেটলি কি হয় যে কোনো একটা জায়গায় হয়তো গ্যাপটা থেকে যায়, যে আমি হয়তো সেই হ্যাপিনেসটা পাচ্ছি না। তো এখানকার মানুষের ভিতরে আমি ওই হ্যাপিনেসটা দেখি নাই। যে বাঙালিগুলো তারা সবাই যেন আফসোস করছিল যে আমি যদি বাংলাদেশে আবার ফিরে যেতে পারতাম, সেই আমার দেশ। অনেকে তো এই কথা বলছিল যে, আমি যখন বলছিলাম যে আপনাদের বাসা কোথায় বাংলাদেশে, তখন বলছিল চট্টগ্রাম। তো আমি বলছিলাম যে আমাদের চট্টগ্রাম এখন কত উন্নত জানেন। তো এই কথা বলার সাথে সাথে ওরা মানে আবেগী হয়ে যাচ্ছিল এবং বলছিল যে ওখানে টানেল হয়েছে, ওখানে রাস্তাঘাট হয়েছে, কত সুন্দর প্রকৃতি, কত মানে এগুলো ওরা আফসোস করছিল। আচ্ছা ঠিক আছে, আপনি বাঙালি পাড়া কোথায় ছিল, লাহোরে নাকি না, ইসলামাবাদ? বাঙালি পাড়া হচ্ছে করাচিতে। করাচি থেকে কোথায় গিয়েছিলেন? এরপর আমি গেছিলাম ট্রেনে, মানে ওখানকার ট্রেনে সব কোথায় থেকে গিয়েছেন? লাক্সারিয়াস ট্রেন, ওইটাতে করে গেছিলাম রাজধানী ইসলামাবাদ, ইসলামাবাদে। পাকিস্তানের। ঠিক হ্যাঁ। আছে, তাহলে আমরা ইসলামাবাদের গল্পটা একটু অন্য জায়গায় গিয়ে করবো। এই স্থান থেকে আমরা আপাতত বিদায় নিই। চলুন, এখানে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে, সেই ইসলামাবাদের গল্পটা অন্য জনে হবে। হ্যাঁ, Okay? ইসলামাবাদ কিন্তু অনেক সুন্দর। আমরা একটা সুন্দর জোনে চলে যাবো এখন, তাহলে হ্যাঁ। চলুন। ঠিক আছে, আমরা এতক্ষণ ছিলাম কোথায়? করাচিতে, রাইট? এখন প্লেস চেঞ্জ করলাম, চলে আসবো কোথায়? আপনি কোথায় গিয়েছেন? ইসলামাবাদ। ইসলামাবাদ। একটু ইসলামাবাদের গল্প শুনতে চাই। কয়টা প্রদেশে গিয়েছেন পাকিস্তানের? টোটাল 6টা প্রদেশ, আমি গেছি 5টা প্রদেশ। একটা জাননি কেন? ওইটা বলুচিস্তান, ভয় একটু জান নাই? কঠিন, ওইটা একটু কঠিন। আচ্ছা, কারণ যেই দিন আমি ট্রেনে যাব, তার আগের দিন হচ্ছে আপনার ওইটা হাইজ্যাক হয়েছিল ওই ট্রেনটা, জাফর এক্সপ্রেস। তাহলে ওই ট্রেনে গেলে তো আরো ভালো হতো, একটা রোমাঞ্চকর ব্লগ পেতাম না আমরা। না, তাহলে আর ফিরে আসতাম না। না, ওই ট্রেনে তো অনেকে ফিরে এসেছে। যাই হোক, হ্যাঁ। ওইটাতে না যাই, এই প্রসঙ্গগুলো তো আসবো যে পাকিস্তান সম্পর্কে তো আমরা অনেক কিছু জানি, অনেক ট্রাভেলিং থাকে, টেরোরের একটা ব্যাপার আছে, আরো অনেক কিছু। কিন্তু ইসলামাবাদ সম্পর্কে জানতে চাই, বা ইসলামাবাদে গিয়ে কেমন কি লাগলো? ইসলামাবাদ হচ্ছে একটা ছবির মতো রাজধানী। আসলে আপনার একসময় করাচি রাজধানী ছিল, এরপর স্থানান্তর করা হয়েছে যুদ্ধের আগে। আচ্ছা। আপনার হচ্ছে ইসলামাবাদ, মানে পরিকল্পিত একটা রাজধানী। এত সুন্দর, কোনো জ্যাম নেই, একদমই জ্যাম নাই? কোনো জ্যাম পাবেন না। ইভেন গ্রিন সিগন্যাল, রেড সিগন্যাল, গ্রিন ভিউ, আর রাস্তাগুলো এত প্রশস্ত। মানে আমি এইরকম একটা রাজধানী দেখে জাস্ট অবাক। ওখানেই আমি ছিলাম 10 দিন মতো। সেখানে ছিল সেই ফয়সাল মসজিদ, পাহাড়ের পাশে অবস্থিত। সেখানে ইফতার করেছিলাম, অনেকেই দেখেছিল যারা ভিডিও। খুবই সুন্দর, চমৎকার। এই ইফতার প্রসঙ্গে আসতাম, আমি যদি ভুল না করি, আমাদের আরো দুই একজন কন্টেন্ট হ্যাঁ, ক্রিয়েটরদের সঙ্গে মনে হয় আপনার দীপ্ত ভাইয়া ইসলামাবাদে দেখা ছিল। হয়েছিল। তারপরে কিভাবে দেখা হলো ওদের সাথে? ওইটা আসলে আমরা ওই টাইমে ছিলাম, সবার সাথে একটা কানেকশন হয়েছিল যে আমরা ইফতার একসাথে করব। আমি তখন পেশোয়ারে ছিলাম, পেশোয়ার থেকে আসছি। এরপরে দীপ্ত ভাইয়া ছিলেন, আমাদের একটা কমান্ডো ভাই ছিলেন। একটা কাপড় ব্লগার গিয়েছিল না, উনি আসলে ব্যবসায়ের ক্ষেত্রে গেছিল, এমনি ঘুরতে গেছিল। গিয়েছিল। তো এরপরে ওনার সাথে আমাদের পরিচয়, উনিও আমাদের সাথে বসে আমাদের জন্য ইফতার কিনে আনছিল, আমরা সবাই একসাথে। ঠিক আছে, আমি অন্যান্য ব্যাপারে যাব, এবার প্রশ্নে আসি। সেটা হচ্ছে যে ট্রাভেলিং এর জন্য পাকিস্তান কতটা নিরাপদ? সেফটির দিকে একদম ফুল Full? আসলে, হ্যাঁ, একদম সম্পূর্ণ। ইভেন তারা হচ্ছে ট্যুরিস্টদের অনেক সিকিউরিটি দেয়, সেখানকার প্রশাসন। এবং আমি যখন গিলগিট বালতিস্তানে গেলাম, প্রায় 11 জায়গায় আমাকে এন্ট্রি করাই নিছে তারা। আচ্ছা, অ্যাজ এ ফরেনার, আমি যেহেতু বিদেশি বলে তারা তারা সব জায়গায় খোঁজ খবর। একটা জায়গায় এরকম হয়েছিল যখন আমি চায়না বর্ডারে গেছিলাম, মানে ওই যে হুনজা উপজাতি, এরপরে একদম চায়না বর্ডার, কারাকোরাম হাইওয়ে দিয়ে। তখন আমি একটা হোটেলে উঠেছিলাম, বাট আমার ওই হোটেল আমার হচ্ছে কোনো ডকুমেন্টস নেয় নাই। তো উনি হচ্ছে ইনফর্ম করে নাই সেখানকার আর্মিদের যেখানে ফরেনার আসছে। তো আমি এরপরে নিজের মতো ঘুরতে ঘুরতে একটা আর্মির সাথে আমার দেখা। তবে তিনি আমাকে বলে যে কাহা সে আয়া, আমি তখন বলি বাংলাদেশ। তখন তিনি পাসপোর্ট সব চেক করে। তো এরপরে তিনি আর আমাকে কোনো কথা না বলে চলে যায়। তারপরে আমাকে প্রায় 5 থেকে 7টা আর্মি পুরো ওই জায়গাটা খুঁজেছে, পাই নাই, যে আমার ডকুমেন্টস তারা সংগ্রহ করবে যাতে আমার কিছু না হয়ে যায়, বা এটা ট্যুরিস্ট মানে নিরাপত্তার জন্য। তো আমি একটা হোটেলে খাচ্ছি, তখন তারা এসে ওই হোটেলে বসে গল্প করছে। এরপর আমার বাংলা কথা শুনে বলে, তোমারই নাম এমডি ফিজ, আপকো ইতনা টাইম সে হাম লোগ ঢুঁढ रहे, এইভাবে বলতেছে। তো তখন তারা কি করলো, আমাকে হোটেলে নিয়ে গেল, বললো যে এটা আমাদের মেহমান, রাতে অনেক ঠান্ডা লাগছে, আমার জন্য হিটার জ্বালায়, অনেক আতিথ্যতা, আমার বিল দিয়ে দিল। এরপরে বললো যে আমাদের ভয় পেও না, আমি তোমাদের নিরাপত্তার জন্য, আসলে তুমি এখানে একা আসছো, এখানে কোনো ট্যুরিস্ট নাই। তো এরকম একটা ব্যাপার, মানে হচ্ছে ওরা ট্যুরিস্টদের প্রচুর রেসপেক্ট করে, পুলিশ, আর্মি, সবাই, সাধারণ জনগণ, যাতে কোনো ক্ষতি না হয়। অনেক টাইমে হয় না এরকম কোনো একটা ব্যাপার। ক্ষতি যদি না হয়, ক্ষতি তো হলোই না, ইনশাআল্লাহ আপনি ভালোভাবে ফিরে এসেছেন। আমরা চাই না কোনো দেশের ট্রাভেলার কোনো দেশে গিয়ে ক্ষতির সম্মুখীন হোক।